কার্ডটা হাতে নিয়ে হতভম্ব হয়ে গেল অনিমেষ। প্রিয়তোষ যে ছোট কাকা তা বুঝতে অসুবিধে হচ্ছে না, কিন্তু এরকম আচমকা ছোট কাকা এই হোস্টেলে এলেন কোত্থেকে? ওর তো এখানে থাকার কথাই নয়। সেই কবে বাইরে চলে গেছেন, মস্কো বোধহয়। দাদু তো সেই রকমই বলেছিলেন। কবে ফিরে এলেন? কার্ডটায় আর কিছু লেখা নেই, কিন্তু কাগজটা খুব দামি, ছুলেই বিদেশি বলে মনে হয়। ওর ইচ্ছে করছিল তমালকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তমাল ততক্ষণে নিচে চলে গেছে। অনিমেষ নিজের ঘরে ঢুকলো। মিত্রকে মিটার বলা দু চোখে দেখতে পারে না অনিমেষ। বাঙালি পদবিগুলোকে এভাবে বিকৃত করলেই সাহেব হওয়া যায়? দারোয়ান অবশ্য ওকে সাহেব বলেছে, তার মানে ছোট কাকার চেহারাটা পাল্টে গেছে। সেই রোগাটে পাজামা পাঞ্জাবি, ভাবতে গিয়ে সচকিত হলো। এই চেহারাটা তো সেই সময়ের, যখন পুলিশ তাদের বাড়ি সার্চ করতে এসেছিল। কিন্তু তারপর যখন ছোট কাকা কলকাতা থেকে প্লেনে জলপাইগুড়িতে এসেছিলেন, তখন তো রীতিমতোই সাহেব। মন্ত্রীর পেছন পেছন প্লেন থেকে নেমে এসেছিলেন ছোট কাকা। চোখ বন্ধ করতেই দৃশ্যটা দেখতে পেল অনিমেষ। অ্যাশ কালারের স্যুট, লম্বা সরু নীল টাই, চোখে চশমা, হাতে বড় অ্যাটাচি ব্যাগ। তাহলে তো ছোট কাকা এতদিনে আরো কড়া সাহেব হয়ে গেছেন। ৮-৯ বছর তো হয়ে গেল। অনিমেষের মনে পড়ল, পুলিশ আসার আগে যে রাতে ছোট কাকা নিঃশব্দে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, সেই রাত্রে সে প্রথম একটা কাগজে মার্ক্সবাদী শব্দটা দেখেছিল। ছোট কাকা তখন কট্টর কমিউনিস্ট ছিলেন। তারপর যখন ফিরে এলেন, তখন তিনি কি বুঝতে পারেনি অনিমেষ। কংগ্রেসে বিরামকরের সঙ্গে যেমন দোস্তি, তেমনি কমিউনিস্ট নেতাদের সঙ্গেও ভাব করার চেষ্টা ছিল তখন। দালাল বলে একটা বিক্ষোভও হয়েছিল তখন। আর এখন ছোট কাকা কোন ভূমিকায়? যে ভূমিকাতেই হোক, শরীরশেখর যখন প্রচণ্ড অর্থকষ্টের জর্জরিত, তখন তিনি সাহেবি করে বেড়াচ্ছেন। এটাকে ক্ষমা করা অসম্ভব। অনিমেষ ঠিক করলো সে গ্র্যান্ড হোটেলে যাবে না। যে মানুষ অবহেলায় নিজের স্বার্থের জন্য বাবা দিদিকে ছেড়ে এতকাল বাইরে ডুব দিয়ে বসেছিলেন, তার সম্পর্কে আজ আর কোনো দুর্বলতা তার নেই। সকালবেলায় একজন দাড়ি কাটা পাঞ্জাবি তার কাছে এলো। অনিমেষ তখন বইপত্র নাড়াচাড়া করছে, দেখে অবাক হলো। নমস্কার করে লোকটা বলল, সাব গাড়ি লেকে আয়া। ব্যাপারটা বুঝতে না পেরে অনিমেষ জিজ্ঞাসা করলো, কিসের গাড়ি? সাব ভেজ দিয়া গ্র্যান্ড হোটেল সে। ছোট কাকা তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছেন। অনিমেষের আর অবাক হওয়ার মতনও নার্ভ ছিল না। তাকে এত খাতির কেউ করতে পারে? সামনে দাঁড়ানো লোকটার বিনীত ভঙ্গি দেখে ও দ্বিতীয় চিন্তা করল না। যে কোনো কারণেই হোক ছোট কাকার তাকে দরকার। সে যতই এড়াতে চাইবে তিনি ছাড়বেন না। এই লোকটাকে ফিরিয়ে দেওয়ার পর তিনি যদি নিজে আসেন, তাহলে খামোখা বিব্রত হতে হবে। মুখের ওপর তাকে কালকের ভাবনাগুলো বলা যাবে না। সম্পর্কটাকে তিক্ত না করে মানসিক সম্পর্কহীন একটা সাক্ষাৎকার সেরে আসাই ভালো। ইচ্ছে করেই পাজামা পাঞ্জাবি পরল অনিমেষ। গ্র্যান্ড হোটেলে যেতে হলে যেসব পোশাকের কথা মনে পড়ে তা অবশ্যই ওর নেই। না থাকলে মানুষ যেমন একটা বোহেমিয়ান ভাব দেখিয়ে উপেক্ষা করতে চায়, সেও তেমনি ইস্ত্রি না করা পাঞ্জাবি গায়ে চাপালো। গাড়িতে বসে অনিমেষ বুঝতে পারল এগুলোকে লাক্সারি ট্যাক্সি বলে। খুব যত্ন করে রাখা বলে বেশ আরামদায়ক। জিজ্ঞাসা করে জানলো হোটেলের বড় সাহেবেরা কলকাতায় থাকাকালীন দিনরাতের জন্য এরকম গাড়ি ভাড়া করেন। সাধারণ মানুষের ক্ষমতার বাইরে এই গাড়ির ভাড়া। গ্র্যান্ড হোটেলে সে কখনো আসেনি, কিংবা সে সুযোগই হয়নি। চৌরঙ্গি দিয়ে যেতে যেতে অনেক দিন সে এদিকে তাকিয়েছে। একজন দীর্ঘদেহী পাঞ্জাবি দারোয়ান দরজায় দাঁড়িয়ে থাকে। তার পাশের গালাচে বিছানা, আলো ঝলমল প্যাসেজ দিয়ে সুবেশ মানুষেরা যাতায়াত করেন। মধ্যবিত্ত বাঙালিদের মতন ওরও মনে হতো ভেতরটা নিশ্চয়ই রহস্যময়। আজ সেই প্যাসেজ দিয়ে হাঁটবার সময় সে অকারণে স্মার্ট হতে চাইল। ড্রাইভারই তাকে বলে দিয়েছে ছোট কাকার স্যুট নম্বর। কয়েকজন বিদেশি নারী পুরুষ হাসতে হাসতে তার পাশ দিয়ে চলে গেল। রিসেপশনে হদিশ নিয়ে অনিমেষ উপরে উঠে এলো। এই কলকাতা শহরের বুকেই এমন টিপটপ সাহেবি পরিবেশ অনিমেষের জানা ছিল না। মিছিল, স্লোগান, অভাব, দৈন্যতার বাইরে ইংরেজি ছবির মতন ছিমছাম আবহাওয়ায় হাঁটতে হাঁটতে অনিমেষ নির্দিষ্ট নম্বরের সামনে এসে দাঁড়িয়ে কপালের ঘাম মুছল। ঘর নয়, একটা পুরো স্যুট নিয়েছে ছোট কাকা।
নিশ্চয়ই প্রচুর অর্থ লাগছে এর জন্য। অথচ দাদু জলপাইগুড়িতে। ব্যাপারটা মনে পড়তেই শক্ত হয়ে গেল অনিমেষ। না, আজকে এসব চিন্তা করবে না সে। দেখা করতে এসেছে, দেখা করেই চলে যাবে। বেল টিপতেই দরজা খুলে গেল। খুব সামান্য সময়, কিন্তু ছোট কাকাকে চিনতে পারল অনিমেষ। প্রচুর পরিবর্তন হয়ে গেছে চেহারার। একটু রোগাটে, অথচ ছিমছাম শরীর। ঠোঁটের ওপর বেশ ছোলা গোঁফ। মাথার চুল পাতলা কিন্তু যথেষ্ট লম্বাটে। চিনতে দেরি হওয়ার কারণ গোঁফ এবং চুলের রং লালচে, আর গায়ের রং এত ফর্সা যে চট করে বিদেশি বলে ভুল হতে পারে। সুন্দর একটা গন্ধ আসছে ওর শরীর থেকে। অনিমেষ প্রণাম করবে কিনা বুঝতে না পেরে বলল, কেমন আছেন? ছোট কাকার মুখ এতক্ষণ অপরিচয়ের আড়াল সরাবার চেষ্টায় ছিল, কিন্তু তার কণ্ঠস্বর শোনা মাত্রই দু হাতে ওর কাঁধ ধরে চেঁচিয়ে উঠলেন, আরে বাস, ইউ অনি, তুই কত বড় হয়ে গেছিস, একদম অ্যাডাল্ট। আরে রাস্তায় দেখলে তো আমি চিনতেই পারতাম না, আয় আয় ভেতরে আয়। দু হাতে জড়িয়ে ধরে তাকে ঘরে ঢোকালেন ছোট কাকা। ওর স্পর্শে অনিমেষ একটু আড়ষ্ট হলো। এভাবে অনেকদিন তাকে কেউ জড়িয়ে ধরেনি, এবং ছোট কাকার শরীর থেকে এমন মূল্যবান গন্ধ বের হচ্ছে যাতে সে অভ্যস্ত নয়। ঘরটা বেশ বড়, সুন্দর করে সাজানো। একটা মানুষ যত রকমের আরামের উপকরণ না পেলে বিরক্ত হবে তার সবগুলোই আছে। অনিমেষ ঘরে আর তিনজন মানুষকে দেখতে পেল। একবার তাকানোতেই মনে হচ্ছিল তাদের মধ্যে একজনকে খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ছোট কাকার উচ্ছ্বাস তাকে এত বিব্রত করছিল যে কিছু ভাববার সুযোগই পাচ্ছিল না। ছোট কাকা এখন ওর পাশে দাঁড়িয়ে বলছেন, আরে অনি, তুই আমাকে ছাড়িয়ে গেছিস লম্বায়। এই সেদিন জন্মালি, হ্যাঁ? সময়টা তো দ্রুত চলে যাচ্ছে যে তাল রাখা মুশকিল। দেখি তোর চেহারাটা কেমন হয়েছে। গুড। দাড়ি রেখেছিস কেন? কারণ শুধু রাখলেই হয় না, ওটার কিছু যত্নতেও দরকার। এখন কি পড়ছিস যেন? এবার এমএ দেব। অনিমেষ কথাটা বলতেই প্রিয়তোষের চোখ কপালে উঠে গেল যেন। অ্যাঁ, এমএ? নো, দেন ইউ আর কোয়াইট অ্যাডাল্ট। না, তোকে দেখে মনে হচ্ছে আমি এবার বুড়ো হয়ে যাব। ছোট কাকা শিশুর মতন ওর হাত ধরে কথা বলছিলেন। অনিমেষ ইচ্ছের বিরুদ্ধেই ওর সম্পর্কে নরম হতে লাগলো। এই আচরণ যদি আন্তরিক না হয়, তাহলে মানুষ সম্পর্কে কখনোই কারো বিশ্বাস করার কারণ নেই। হঠাৎ ছোট কাকা অপেক্ষারত তিনজনের দিকে তাকিয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, এ হলো আমার ভাইপো। দীর্ঘকাল বাদে আমি ওকে দেখলাম, ন্যাচারালি। সঙ্গে সঙ্গে তিনজন মানুষ প্রায় একই সঙ্গে বলে উঠলেন, ঠিক আছে ঠিক আছে। ছোট কাকা বললেন, আপনারা আমাকে মিনিট 10 সময় দেবেন, আমি ওর সঙ্গে কয়েকটা কথা সেরে নিচ্ছি। না না, আপনাদের উঠতে হবে না, আমরা পাশের ঘরে যাচ্ছি। ততক্ষণ কিছু ড্রিঙ্কস বলছি আপনাদের জন্য। টেলিফোন তুলে রুম সার্ভিসকে নির্দেশ দিয়ে ছোট কাকা ওকে নিয়ে পাশের ঘরে ঢুকলেন। ওকে এখন খুব স্বচ্ছন্দ দেখাচ্ছে। এটি শোয়ার ঘর। অমন লোভনীয় বিছানা অনিমেষ কখনো দেখেনি। একপাশে সুন্দর বেঁটেখাটো সোফা সেট। ছোট কাকার সঙ্গে সেখানে বসলো অনিমেষ। অনিমেষ দেখল ছোট কাকা ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। চোখাচোখি হতেই বললেন, একদিন আমি তোর মতন ছিলাম। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলা, কিন্তু অনিমেষের অস্বস্তি হলো। সে বলল, আপনি কবে এসেছেন কলকাতায়? গতকাল তোর হোস্টেলে গিয়েছিলাম। কত রাতে ফিরিস? কাল একটু দেরি হয়েছিল। নো নো, আমি কিছু মনে করছি না এর জন্য। দেরি করে ফেরার বয়স তো এটাই। এবার কলকাতায় এসে আমার একটাই অভিজ্ঞতা হলো, তুই বড় হয়ে গেছিস, প্রেম করছিস। আচমকা প্রশ্নটা শুনে অনিমেষ লাল হয়ে গেল। কোনো রকমে বলল, কি যে বলেন। ছোট কাকা তখনও হাসছেন দেখে কথা ঘোরাতে জিজ্ঞাসা করলো, আমার ঠিকানা কোত্থেকে পেলেন? ছোট কাকা হাত নাড়লেন। সেটাও বেশ কাকতালীয়। অনেকদিন আগে জলপাইগুড়ি থেকে বাবার চিঠি পেয়েছিলাম। দ্যাট ওয়াজ লাস্ট ওয়ান। তাতেই জেনেছিলাম তুই কলকাতায় স্কটিশে ভর্তি হয়েছিস। এখানে এসে সে কথা মনে পড়তেই স্কটিশ কলেজে ফোন করলাম। ওরা কিছুতেই বলতে পারলো না। তখন খেয়াল হলো তুই কলকাতা এলে নিশ্চয়ই হোস্টেলে উঠবি। কলেজ থেকে নাম্বার নিয়ে পরপর হোস্টেলগুলোতে রিং করতে লাগলাম। আলটিমেটলি তোকে পেয়ে গেলাম। আমার যদি খেয়াল হতো তুই কলেজ ছেড়ে দিয়েছিস অনেক আগেই, তাহলে এ বুদ্ধি মাথায় আসতো না এবং দেখাও হতো না। আপনি কি মস্কোয় আছেন? হ্যাঁ, এখন ওখানেই সেটেলড।
তারপর গলা পাল্টে জিজ্ঞাসা করলেন, বাবার খবর কি, কেমন আছেন? সঙ্গে সঙ্গে অনিমেষের মাথায় আগুন জ্বলে উঠল। এই বিলাসবহুল হোটেলে বসে দাদুর কথা জিজ্ঞাসা না করে ছোট কাকা তো সরাসরি জলপাইগুড়িতে চলে যেতে পারেন। কি উত্তর দেবে ঠিক করার আগেই ছোট কাকা একটা হাত বাড়িয়ে ওর কাঁধ ধরলেন। বুঝতে পারছি, প্রশ্নটা খুব ডিস্টার্ব, তাই তো? অনিমেষ দ্রুত নিজেকে সামলে নিল। না, তা কেন হবে? আপনি নিশ্চয়ই প্রশ্নটা করতে পারেন। দাদুর শরীর ভালো নেই। উত্তরটা দিতে পেরে অনিমেষ স্বস্তি পেল। এখানে এই হোটেলে বসে ছোট কাকাকে রূঢ় কথা বলে সে দাদুর সমস্যার কোনো সমাধান যখন করতে পারবে না, তখন বলে লাভ কি? তুই সত্যিই বুদ্ধিমান। ছোট কাকা উঠে টেবিলের কাছে গিয়ে একটা সাদা বোতল থেকে গ্লাসে পানীয় ঢেলে জিজ্ঞাসা করলেন, তুই ভদকা খাবি? ভদকা? না না। ঠিক আছে। গ্লাসে ঠোঁট ঠেকিয়ে ছোট কাকা বিছানার ওপর বসলেন এবার। তুই জানিস কিনা জানি না, জলপাইগুড়ি ছাড়ার পর আমি বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম। লাস্ট যেবার ওখানে যাই সে খবর তো তুই জানিস। তারপর নানান ঝামেলায় আমাকে ব্যস্ত থাকতে হয়। এই সময় বড়দার চিঠি পাই, বাবা চলে গেছেন। তখন আমার বাইরে যাওয়া ঠিকঠাক, সেদিনই দিল্লি যাব। ভাবলাম বাবা যখন নেই তখন জলপাইগুড়িতে ফিরে কি হবে। বড়দা টাকা চেয়েছিল, তাই পাঠিয়ে দিলাম। মস্কোতে গিয়ে তোর বাবাকে চিঠি দিলাম। মেজদা যে আমার ওপর চটেছে তা উত্তর পেয়ে বুঝলাম। আর সেই সঙ্গে জানলাম বড়দা আমাকে ব্লাফ দিয়েছে, বাবা বেঁচে আছেন। তুই বোঝ ব্যাপারটা। বাবাকে চিঠি দিয়েছি, তারপর উত্তর পাইনি। দিল্লি থেকে এক বন্ধুকে দিয়ে টাকাও পাঠিয়েছিলাম, তিনি রিফিউজ করেছেন। নাও আই হ্যাভ নাথিং টু সে। কেউ যদি আমাকে এজন্য দোষী করতে চায় তো করতে পারে, এবং তাতে আমার কিছু এসে যায় না। বাবা ভালো নেই বলি কি হয়েছে? অনিমেষ বুঝতে পারছিল ছোট কাকা নিজেও জানেন তার কথাগুলোর পেছনে খুব জোরালো যুক্তি নেই, তাই স্রেফ জেদের বশে কথাগুলো বলে যাওয়া এবং ঘুরে ফিরে দাদুর কথা জানতে চাওয়ার মধ্যেই সেই দুর্বলতা প্রকাশিত। অনিমেষ বলল, বয়স হয়েছে, টাকা পয়সা হাতে নেই, খুব কষ্টে চলতে হচ্ছে। ছোট কাকা বললেন, খুলে বল, ইন ডিটেলস। অনিমেষ তাকালো। আপনার ভালো লাগবে না, এখন ওই বাড়িটুকু ছাড়া দাদুর কোনো সম্বল নেই। তাই পাওয়ার জন্য আত্মীয়রা যাওয়া আসা করছে বলে দাদু সবাইকে বলেছেন ওর লেপ্রেসি হয়েছে। লেপ্রেসি? বাবার কুষ্ঠ হয়েছে? হয়নি, কিন্তু হয়েছে বলে বেড়ালে ভিড় এড়ানো যায়, তা জানেন দাদু। আমি এবার গিয়ে দাদুকে চিনতে পারিনি। খুব বেশি দিন মনে হয় বাঁচবেন না। বর্দি? শরীর ভালো নেই, একবেলা খান শুকিয়ে গেছেন। ছোট কাকা হাতের গ্লাসটা এক চুমুকে শেষ করলেন, তারপর আচমকা প্রশ্ন করলেন, শুনলাম তুই রাজনীতি করছিস? এসএফ? বিস্মিত অনিমেষ কাকার মুখে হাসি দেখতে পেল। হ্যাঁ। তুই সিপিএম এর কাজ কারবারে বিশ্বাস করিস? খানিকটা। খানিকটা? ওয়াই? ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি বলতে তো সিপিএমই, কিন্তু এই দলের কাজকর্ম আমার ভালো লাগে না, অথচ উপায় নেই। ও, তা ভালো না লাগলে রাজনীতি করতে কে বলেছে? এমএ পাশ করে চাকরি জোগাড় করে সংসার কর। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ছোট কাকা ওর মুখের দিকে সকৌতুকে তাকালেন, তারপর হো হো করে হাসতে লাগলেন। শেষে খুব ধীর গলায় বললেন, অনি, রাজনীতি করতে এসে কোনো আদর্শ বা ফর্মুলা সামনে রেখে এগোয় বোকারা। যখন যা তখন তা যে হতে পারে সেই ভালো পলিটিশিয়ান। গতকাল তোর হোস্টেলে একটা ছেলের সঙ্গে গল্প করতে করতে তোর সম্পর্কে জানতে পারলাম। তোকে দেখে আমি আমার অতীতকে দেখতে পাচ্ছি। পার্টি যখন নিষিদ্ধ হলো তখন ওই একটা আদর্শ নিয়ে আমি বেঁচেছিলাম, কিন্তু তাই যদি আঁকড়ে থাকতাম তাহলে আমাকে আজ খুঁজে পাওয়া যেত না। রাজনীতি করবি একটা মজবুত সিঁড়ির কাছে পৌঁছবার জন্য। যেই সেই সিঁড়িটা পেয়ে যাবি আর পিছন দিকে তাকাবি না। তোদের এখানে যারা বড় নেতা তাদের অনেকের ব্যক্তিগত চরিত্র আমি জানি, সেসব জানলে তুই শিউরে উঠবি। যারা বাইরের ঘরে বসে আছে তাদের তুই চিনিস? অনিমেষ ঘাড় নাড়ল। না। এরা এসেছে আমার মন গলাতে। মস্কোতে যাওয়ার প্রবেশপত্র পাওয়া ওদের উদ্দেশ্য। না, এরা সিপিআই নয়। আজ সারাদিন আমি দফায় দফায় মিটিং করব তোদের নানান নেতাদের সঙ্গে। তুই যেমন করেই হোক একটু সামনের সারিতে চলে আয়, তারপর তোর ব্যাপারটা আমার ওপর ছেড়ে দে।
অনিমেষ আর পারছিল না। ছোট কাকা যেসব কথা বলে যাচ্ছে তা হয়তো সত্যি, কিন্তু এ কিরকম চিন্তাভাবনা! চোখের সামনে জলপাইগুড়ির বাড়ির সামনে সেই বিক্ষোভটার ছবি ভেসে উঠল। ছোট কাকা যেটা এড়াতে বিরামকরের বাড়িতে গিয়ে বসেছিলেন, সে স্পষ্ট গলায় জিজ্ঞাসা করল, আপনি কি কেজিবি এর এজেন্ট? হ্যাঁ, গুড। এখন কিসিআর এর সঙ্গে কেজিবি এর এজেন্ট বলা আপ টু ডেট গালাগালি? আরে বোকা, সিপিআইএ কিংবা কেজিবিএ অনেক বুদ্ধিমান সংগঠন। তারা এমন লোকে কাজ করাতে পাঠায় না যাকে দেখে তুইও বুঝতে পারবি তোর উদ্দেশ্য কি। কি ব্যাপার? কেন রাজনীতি করছিস? এদেশের মানুষ যাতে শোষিত না হয়, কোনো ধাপ পায় না বলে। ওর কথা থামিয়ে ছোট কাকা জিজ্ঞাসা করলেন, ওটা তো সিপিএমও বলেছে। বলেছে, কিন্তু এই সংবিধানের মধ্যে সেটা করা সম্ভব নয়, তা ওরা জানে। দেন ইউ আর থিঙ্কিং সাম আদার ওয়ে, সেটা কি? জানি না। অনি, এনি আর্মড রেভলিউশন? জানি না। পাগলামি করিস না, এদেশের মানুষের মনে লোভের পোকা ঠিক ঠিক করছে, এদের নিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। আমি যা বললাম তাই কর। অনিমেষ উঠে দাঁড়ালো। আপনি ওদের 10 মিনিট অপেক্ষা করতে বলেছিলেন। হাসলেন ছোট কাকা। দরকার হলে ওরা 10 ঘন্টা অপেক্ষা করবে। আমি চলি। যাবি? হ্যাঁ। ছোট কাকা একটা ব্যাগ থেকে নিজের কার্ড বের করে ওর হাতে দিলেন। আমি আজ রাত্রেই ফিরে যাব, তোর যদি কখনো দরকার হয় এই ঠিকানায় আমাকে চিঠি দিবি। এটা অন্য ধরনের কার্ড, গতকালের মতো নয়। একসঙ্গে ইংরেজি এবং সম্ভবত রাশিয়ান, যা অনিমেষ বুঝতে পারল না, লেখা আছে। অনিমেষ ওটা পকেটে রেখে বেরিয়ে আসছে। ছোট কাকা আবার ডাকলেন, অনি, আমার একটা উপকার করবি? বলুন। তোকে প্রমিস করতে হবে। এক মুহূর্ত দ্বিধা করে অনিমেষ সেটাকে ঝেড়ে ফেলল। বলুন। আমি তোকে 2টো প্যাকেট দেব, তুই দুজনকে ও 2টো পৌঁছে দিবি। কাদের? ছোট কাকা একটা সুটকেস খুলে 2টো সুদৃশ্য প্যাকেট বের করে অনিমেষের সামনে ধরে বললেন, ওপরে নাম লেখা আছে। খুব বেশি ওজন নয়। অনিমেষ প্যাকেট 2টোর নাম পড়তে গিয়ে খুব কষ্টে নিজেকে সংযত করল। একটিতে শরীরশেখর মিত্র, অন্যটায় ছোট্ট করে লেখা তপু, মানে তপু পিসি। অনিমেষ বিহ্বল চোখে ছোট কাকাকে দেখল। এতগুলো বছর চলে গেছে, অথচ ছোট কাকা এখনো তপু পিসিকে মনে রেখেছেন। একসময় ছোট কাকার ওপর সে রেগে গিয়েছিল তপু পিসিকে অবহেলা করার জন্য, অথচ একটা মানুষ যে গোপনে গোপনে আর একজনকে মনে রেখে দেয় চিরকাল, এটা জেনে সব গোলমাল হয়ে গেল তার। রূপশ্রী সিনেমার সামনে বাচ্চাদের নিয়ে তপু পিসি যেদিন পথের পাঁচালী দেখতে যাচ্ছিল, সেই দিনই বোধহয় ছোট কাকার সঙ্গে তার শেষ দেখা। কি নির্লিপ্ত হয়ে তপু পিসি ছোট কাকাকে এড়িয়ে গিয়েছিল। আর নীল কাগজে ছোট কাকাকে লেখা তপু পিসির সেই চিঠিটা, যেটাকে সে বাড়ি সার্চ করার আগে পুলিশের চোখ থেকে সরিয়ে রেখেছিল, যা কিনা পরে ছোট কাকার হাতেই টুকরো টুকরো হয়ে গেল, তার কথা মনে পড়ল। সেই লাইন দুটো কখনোই ভুলবে না অনিমেষ। তোমার রাজনীতি এখন সব, আমি আর কেউ নই, তাই তুমি যত ইচ্ছে রাজনীতি করো। আমি দায় তুলে নিলাম। তপুর সঙ্গে তোর যোগাযোগ আছে? প্রশ্নটা শুনেই ঘাড় নেড়ে না বলল অনিমেষ। তপু পিসি কি এখনো জলপাইগুড়ি গার্লস স্কুলে আছে কি জানি। ওর কোনো খবর জানিস না তুই? না। তাহলে? যদি দায়িত্ব দেন তাহলে খুঁজে বের করে দিয়ে দিতে পারি। এইটুকু অন্তত কর। হঠাৎ অনিমেষের মাথায় চিন্তাটা চলকে উঠল। কিন্তু তপু পিসি যদি না নেয়? ছোট কাকা স্থির হয়ে গেলেন। এতক্ষণ যে মানুষটা প্রচণ্ড প্রতাপে নানান কথা বলছিলেন, এই সময় তাকে কি নিঃসহায় দেখাচ্ছে। মৃদু গলায় বললেন, যদি না নিতে চাই তাহলে তিস্তায় ফেলে দিস। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, আমার ভাগ্যটা এমনই, কোনো সম্পর্ককেই আমি সহজ স্বাভাবিক রাখতে পারলাম না অনি। তোকে দেখে আমার এই ভয়টাই হচ্ছে, আমি যে ভুল করেছি তুই তা করিস না। অনিমেষ প্যাকেট 2টো হাতে নিয়ে বলল, যাচ্ছি। তুই কি আজকে আবার আসবি? কখন? কখন বলি,
সারাদিন ঝামেলা লেগেই থাকবে। এয়ারপোর্টে আসতে পারবি ৬টা নাগাদ? এয়ারপোর্টে? তখন কিছুক্ষণ কথা বলা যাবে। দেখি, তুই সিগারেট খাস অনি? দ্বিধা না করে উত্তর দিল অনিমেষ। মাঝে মাঝে। দেন ওয়েট। ছোট কাকা ঘরের কোনায় ফিরে গিয়ে একটা সুদৃশ্য প্যাকেট আর ছোট্ট অথচ সুন্দর লাইটার এনে ওর হাতে গুজে দিলেন। অনিমেষ প্যাকেটটা দেখল। রাশিয়ান সিগারেট। বিদেশি সিগারেট সম্পর্কে তার কোনো ধারণা নেই। বন্ধুদের দেখেছে খুব লালায়িত হতে। লাইটারের বোতামে চাপ দিতেই একটা নীল হলকা বেরিয়ে এলো। খুব দামি নিশ্চয়ই এটা। ছোট কাকা বললেন, গ্যাসের, ফুরিয়ে গেলে কিনে নিস। আমারও তো পয়সা নেই, এটা রেখে দিন, আমার কাজে লাগবে না। কেনার দরকার নেই, ওটা গ্যাস শেষ হয়ে গেলে কাউকে দিয়ে দিস। বাইরের ঘরে বেরিয়ে আসতেই লোক তিনটে উঠে দাঁড়ালো। তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এতক্ষণ বসিয়ে রাখার জন্য তারা একটুও অসন্তুষ্ট হয়নি, বরং বেশ নেশা হয়ে গেছে এরই মধ্যে। একজন অকারণেই হাসছিল। লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে, অথচ ছোট কাকা বললেন, সরি দেরি করে দিলাম আপনাদের, বসুন বসুন, কি খাচ্ছেন? সিভাস রিগাল, আমার আবার ভদকা না হলে চলে না। অনিমেষ বেরিয়ে যাচ্ছিল, ছোট কাকা ওকে দাঁড়াতে বললেন। আমার ভাইপো অনিমেষ মিত্র, খুব ইন্টেলিজেন্ট ছেলে। লোক তিনটে তাকে নমস্কার করছে দেখে অনিমেষ প্যাকেট হাতেই সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ছোট কাকা তখন বলছিলেন, এমএ পড়ছে, ছাত্র ফেডারেশন করে, খুব অ্যাক্টিভ। আচ্ছা। সেই চেনা চেনা লোকটি বলল, বিমানকে চেনো? হ্যাঁ। অনিমেষ জবাব দিল। কি নাম যেন? অনিমেষ মিত্র। ঠিক আছে মিত্র সাহেব, মনে থাকবে। লোকটি ছোট কাকার দিকে তাকিয়ে হাসল। তবে ওকে, মানে বুঝতেই পারছেন। অফকোর্স। ছোট কাকা অনিমেষকে দরজা অবধি এগিয়ে দিয়ে বললেন, এদের যে তুই এখানে দেখলি, কাউকে বলার দরকার নেই। কেন? চাপা গলায় বলল অনিমেষ। রাজনীতিতে সাফল্য পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো চোখ খোলা আর মুখ বন্ধ রাখা। এটার সঙ্গে যে মস্তিষ্ক ব্যবহার করতে পারে তাকে কেউ ঠেকাতে পারবে না। ছোট কাকা হাসলেন। অনিমেষ খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, আর হৃদয়? ওটার ব্যবহার নির্বোধেরাই করে। ইমোশনাল ফুলদের জায়গায় রাজনীতিতে নেই। ওকে, চেষ্টা করিস এয়ারপোর্টে আসতে। ইন কেস অফ এনি ডেঞ্জার্স চিঠি লিখবি। এই ভারতবর্ষের যে কোনো অসাধ্য সাধন মস্কোতে বসে করা যায়। দরজা বন্ধ করলেন ছোট কাকা। সেদিন দুপুরে ইউনিয়ন অফিসে গেল অনিমেষ। ইদানিং এই ঘরটাকে সে এড়িয়ে যাচ্ছে। বিমান, সুদীপ এবং অনেকে কথা বলছিল। ওকে দেখেই সুদীপ বলল, তোমার কি হয়েছে? আজকাল অন্যরকম লাগছে। কি হবে? অনিমেষ হাসল। খুব ব্যস্ত ছিলাম। কি ব্যাপার? বিমান জিজ্ঞাসা করল। আমার কাকা এসেছেন মস্কো থেকে। এখানে পলিটিক্যাল কনফারেন্সে আছে, ওর সঙ্গে থাকতে হয়েছিল। অনিমেষ বলল। বিমান জিজ্ঞাসা করল, কি নাম বলো তো? প্রিয়তোষ মিত্র। আচ্ছা, আমি ঠিক জানি না, তুমিও তো কখনো বলনি। এমন কি ব্যাপার যে বলবো, তবে দেখলাম নেতারা জানেন। অনিমেষ দেখল ওদের খুব পাজল দেখাচ্ছে। সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সুদীপের সামনে রাখল। কাকা দিয়েছেন তোমাদের খেতে। নির্লিপ্তের মতন প্যাকেটটা তুলেই চেঁচিয়ে উঠল সুদীপ, আরে, রাশিয়ান সিগারেট! এ প্যাকেট ফ্রম দ্য ল্যান্ড অফ কমিউনিজম! সবাই হুমড়ি খেয়ে প্যাকেটটাকে দেখতে লাগলো। সুদীপ সন্তর্পণে প্যাকেটটা খুলে সিগারেট বের করে ঠোঁটে গুজে বলল, থ্যাংক ইউ অনিমেষ, আমি যেন মস্কোর গন্ধ পাচ্ছি। চারপাশ থেকে আরও কতগুলো আগ্রহী হাত এগিয়ে এলো সিগারেটের জন্য। প্রচণ্ড একটা জ্বলুনি অনিমেষকে এয়ারপোর্টে নিয়ে এলো। 30-এর বিয়ে বাসে চেপে এই প্রথম দমদমে যেতে যেতে অনিমেষ আজ সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো যত ভাবছিল, ততই জ্বলুনিটা বাড়ছিল। ছোট কাকা হঠাৎ মস্কো থেকে উড়ে এলেন কেন? ওর ঘরে যারা বসেছিলেন কিংবা যাদের সঙ্গে মিটিং করছেন, তাদের সঙ্গে ওর কী সম্পর্ক? সকালবেলায় তার মস্তিষ্ক ঠিক কাজ না করায় ছোট কাকা একতরফা কথা বলে গেছেন। হয়তো তিনিই সঠিক। আজকাল যে সুবিধাবাদী রাজনীতির শিকার সবাই, তাতে ওই পথেই চলা লোভনীয়। কিন্তু অনিমেষের মনে হলো ছোট কাকাকে কিছু কথা স্পষ্ট বলা দরকার।
এয়ারপোর্টে এসে চোখ ধাঁধিয়ে গেল অনিমেষের। স্টেশনের যাত্রীদের থেকে এখানকার মানুষগুলোর হাবভাব আলাদা। কিছুক্ষণ সময় কাটানোর পর সে ছোট কাকাকে দেখতে পেল। সেই 3টে লোক এখনো সঙ্গে আছে। ওকে দেখে ছোট কাকা এগিয়ে এলেন। এসেছিস? হ্যাঁ। খুব দেরি হয়ে গেছে আমার। তোকে যা বললাম তা করিস। কি ব্যাপারে? ওহ, ওই প্যাকেট দুটোর কথা বলছি। আচ্ছা। আর হ্যাঁ, এদের সঙ্গে যোগাযোগ রাখিস। আখেরে কাজ দেবে। ইঙ্গিতে পেছনে দাঁড়ানো লোকগুলোকে দেখিয়ে দিলেন উনি। মনে রাখিস, প্রত্যেকটা স্টেপ এগিয়ে যাওয়ার জন্যই ফেলতে হয়। কথা বলে ছোট কাকা ঘুরে সুটকেস হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। অনিমেষ পেছন থেকে ডাকলো, কি হলো? এই লোকগুলোকে কি আপনি লোভ দেখিয়ে গেলেন? কথাটা শোনা মাত্র ছোট কাকার মুখ বিস্ময় চুরমার। অবাক চোখে দেখছেন তিনি অনিমেষকে। তারপর কয়েক পা ফিরে এসে জিজ্ঞাসা করলেন, কি বলছিস? আপনি যে রাশিয়ান সিক্রেটের প্যাকেটটা দিয়েছিলেন সেটা পাওয়ার জন্য আমার কমরেড বন্ধুরা লালায়িত হয়েছে। এরা নিশ্চয়ই আরো বড় কিছু প্রাপ্তির আশায় আপনার পেছনে ছুটছে। এদের নষ্ট করে আপনার কি লাভ হচ্ছে? অনিমেষ খুব স্পষ্ট গলায় জিজ্ঞাসা করল। উত্তরটা তোকে দেব না, তোকে অন্যরকম দেখাচ্ছে। তোরা কি চাস? এই করাপশন থেকে দেশকে বাঁচাতে চাই। শুনুন, যেসব লোকদের আপনি দেখে এসেছেন কিংবা নিজের মতন মনে করেন, তার বাইরেও কেউ কেউ আছে। অনিমেষ দৃঢ় প্রত্যয় জানালো। গুড। একই ভ্রান্ত আবেগ। অনি, ভারতবর্ষের এই সিস্টেমে তোর ওই কেউ কেউ লোকগুলো হয় না খেয়ে মরবে, নয় একদিন দালাল হয়ে যাবে। এতএব ভেবে দেখ। আই ফিল পিটি ফর ইউ। ছোট কাকা আর দাঁড়ালেন না। সঙ্গীতের কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে চলে গেলেন। অনিমেষের প্রতিবাদ করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু হঠাৎ সে টের পেল তার কোনো জোর নেই। কিসের ওপর ভিত্তি করে এইসব লোভী মানুষগুলোর বিরুদ্ধে লড়াইয়ের কথা বলবে? সামনে যে কোনো পথ খোলা নেই। চুপচাপ রাজনীতি থেকে সরে যাওয়া সেও তো একরকম এসকেপিজম। তাহলে এই ঘোলা জলে পাক খাওয়া যেখানে অবধারিত, সেখানে ছোট কাকাকে মুখের উপর জবাব দেওয়ার কোনো উপায় নেই। এয়ারপোর্ট থেকে বাস স্ট্যান্ড অনেকটা দূর। অনিমেষ হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় পেছনে গাড়ির শব্দ হওয়ায় সে ঘাড় ঘোরালো। গাড়িটা ওর পাশে এসে দাঁড়িয়ে গেল। সেই 3জন ছোট কাকাকে সি অফ করে ফিরছেন। একজন জিজ্ঞাসা করলেন, কলকাতায় যাবে তো? অনিমেষ ঘাড় নাড়ল। উঠে এসো। কথার মধ্যে একটা নকল ভালোবাসার টের পাওয়া যাচ্ছে। অনিমেষ এক মুহূর্ত চিন্তা করলো, তারপরেই হাসল। না, আপনারা যান। আমার এখানে একটু দরকার আছে, দেরি হবে। 3টে লোক স্বাভাবিক হয়ে গেল। চলে যাওয়ার আগে সেই ভদ্রলোক বললেন, তোমার কাকার সঙ্গে কথা হয়েছে। একদিন সকালে আমার সঙ্গে দেখা করো, কোনো চিন্তা নেই। ছুটন্ত গাড়ির পশ্চাৎ দেশ দেখতে দেখতে অনিমেষ দাঁতে দাঁত চাপল। শালা। অনেক রাত্রে হোস্টেলে ফিরল অনিমেষ। উল্টোডাঙা থেকে সোজা হেঁটে এসেছে, ভীষণ ক্লান্তি শরীরে। আশেপাশের দোকান বন্ধ এখন। হোস্টেলের গেট আধ ভেজানো। হঠাৎ পাশের ল্যাম্পপোস্টের ছায়া থেকে কেউ দ্রুত সরে এলো ওর কাছে। চমকে অনিমেষ তাকাতেই হতভম্ব হয়ে গেল। সুভাষদা। ঝোড়ো কাকের মতন চেহারা। চাপা গলায় ডাকল সুভাষদা। অনিমেষ। সুভাষদা, আপনি? যতটা না দেখে তার চেয়ে ওর হাবভাবে অবাক হলো সে। অনিমেষ, তুমি কি আমাকে একটা রাত থাকতে দিতে পারো? অনিমেষ একটু দ্বিধা না করে বলল, নিশ্চয়ই, আসুন। দারোয়ানকে ম্যানেজ করে সুভাষকে নিজের ঘরে আনতে কোনো অসুবিধে হলো না অনিমেষের। হোস্টেলের সবার খাওয়া হয়ে গেছে। রাত বেশি হওয়ায় 2-1টা ছাড়া প্রায় সব ঘরের আলো নিভে গেছে। অনিমেষ খাবার ঘর থেকে ঢাকা দেওয়া নিজের খাবারটা ওপরে নিয়ে এলো। রুটিগুলো এরই মধ্যে শক্ত হয়ে গেছে। ঝোলে সেই বিড়িবিচ্ছিরি গন্ধ। জোর করে সুভাষকে রাজি করিয়ে ওই খাবার ভাগ করে খেয়ে অনিমেষ বলল, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি নিচে শুচ্ছি। তোমার তক্তাপোশের দিব্যি দুজনে কুলিয়ে যাবে, ব্যস্ত হয়েও না। সুভাষ একটা চারমিনারের প্যাকেট বের করে বলল, আচ্ছা অনিমেষ, আমরা দুজনেই তুমি বলবো এরকম পরিস্থিতি আগে হয়েছিল না? আপনি বলাটা বন্ধ করো, ওতে দূরত্ব বেড়ে যায়। চারধার নিঃশব্দ। ট্রাম লাইন ঘুমিয়ে পড়লে কলকাতার যুবতী বিধবার মতন মাথা নিচু করে থাকে খানিকক্ষণ।
আশেপাশের বাড়িগুলোর আলো নিভে গেলে দূরে একটা চারতলার ঘরের জানলার কাচ ঝকঝক করছে। অনিমেষ চেয়ারে বসে সেদিকে তাকিয়েছিল। এতক্ষণ সে সুভাষদাকে কোনো প্রশ্ন করেনি। এত রাত্রে হঠাৎ কি বিপদ হলো তা জানতে কৌতূহল হচ্ছে, কিন্তু নিজে থেকে না বললে প্রশ্ন করতে খারাপ লাগছিল। হঠাৎ সুভাষ বলল, তোমার কোনো অস্বস্তি হচ্ছে না তো? কেন? এই যে হঠাৎ এসে জুড়ে বসলাম। যাহ, তা কেন হবে? তোমার বন্ধুরা, আমি বিমানদের কথা বলছি, তারা কৈফিয়ত চাইবেই। কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া এখন আর কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। কথাটা বলে অনিমেষ সুভাষের দিকে তাকিয়ে হাসল। কেন? আমার আর ভালো লাগছে না। আসলে আমি পার্টির কাজকর্ম আর মানতে পারছি না। এত স্বার্থান্বেষী মানুষ পার্টির ওপরতলায় ছেয়ে গেছে যে এই দলের কাছ থেকে নতুন কিছু আশা করা যাবে না। প্রতি মুহূর্তে বিবেকের সঙ্গে লড়াই করার চাইতে নিষ্ক্রিয় হয়ে থাকা অনেক ভালো। অনিমেষ বলল। সুভাষ ওকে ভালো করে দেখল। তারপর বলল, আলো নিভিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আলোচনাটাকে হঠাৎ এভাবে থামিয়ে দেওয়ায় অনিমেষ অবাক হলো। সুভাষ কি ওর কথা বিশ্বাস করছে না? ঘরের আলো নেভালেও একটা পাতলা আলো অন্ধকারে মাখামাখি থাকে। অনিমেষ সুভাষের পাশে চুপচাপ শুয়েছিল। সে বুঝতে পারছিল তার ঘুম আসবে না। এতকাল একা শুয়ে শুয়ে এমন একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে এখন কেউ পাশে শুয়ে থাকলেই অস্বস্তি হয়। শুয়ে শুয়ে সে সুভাষের ব্যাপারটা চিন্তা করছিল। পার্টির সক্রিয় কর্মী হিসেবে সুভাষ খাদ্য আন্দোলন করেছে, অ্যাকশনে নেমেছে। এরকম একটা মুহূর্তেও তাকে শিয়ালদার গলি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে নিয়ে গিয়েছিল। তারপর পার্টির হয়ে বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে সংগঠনের কাজ করেছে দীর্ঘদিন। সুভাষই তাকে বিমানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। আবার এই সুভাষকেই পার্টি থেকে দলবিরোধী কাজের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছে। সুভাষের সঙ্গে দেখা হয়েছিল বলে বিমানরা তার প্রতি অসন্তুষ্ট হয়েছিল। দল থেকে বেরিয়ে সুভাষ এখন কি করছে? কিছু কিছু কথা আবছা আবছা তার কানে আসছে। সেগুলো বিশ্বাস করতে কষ্ট হয়। সুভাষ কি সেই দলে আছে? আর আজ রাত্রে যেভাবে সুভাষ তার কাছে এসে আশ্রয় নিল, তাতে বোঝা যায় কেউ বা কারা তার ক্ষতি করতে চাইছে এবং এই মুহূর্তে সুভাষকে পালিয়ে থাকতে হচ্ছে। কেন? কথাগুলো মনের মধ্যে বুদবুদের মতন উঠছে, অথচ এক হাতের মধ্যে শুয়ে সুভাষ। তাকে জিজ্ঞাসা করা যাচ্ছে না। কেউ যদি নিজে থেকে উন্মোচন না করে তাহলে খোঁচাতে সংকোচ হয়। সুভাষ যে ঘুমিয়ে পড়েছে এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এখন। অনিমেষ ঘুমোতে পারছিল না। এখন পার্টির মধ্যে হাজারটা ফাটল। পাশাপাশি কংগ্রেসেও স্বাভাবিক অবস্থায় নেই। বর্তমান সরকারের খাদ্যনীতি একদল মানুষকে বেদম চটিয়েছে। লেলি ব্যবস্থার শিকার হয়েছে জোরদারেরা, যারা এতকাল কংগ্রেসের খুঁটি ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী বৃহত্তর কলকাতার রেশন ব্যবস্থা চালু করেছেন লেলির মাধ্যমে, রেকর্ড পরিমাণ খাদ্যশস্য সংগ্রহ করে। আর এর ফলে সারা বাংলার জোরদারেরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। বামপন্থীরা বিক্ষিপ্ত আন্দোলন শুরু করেছিল কয়েকটা জায়গায়। কৃষ্ণনগর এবং বর্ধমানে দুটো তাজা ছেলে পুলিশের গুলিতে প্রাণ হারিয়ে সারা বাংলার মানুষের মনে কংগ্রেস সম্পর্কে অস্বস্তি এনে দিয়েছে। কেন্দ্রে প্রধানমন্ত্রীর অকাল মৃত্যুতে কংগ্রেস যে দ্বিধায় পড়েছিল তা এখনো কাটেনি। নেহরু পরিবারকে আবার আঁকড়ে ধরা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী এখন একজন মহিলা, যাকে মন্ত্রিসভায় বয়স্ক সদস্যরা একদা স্নেহ করতেন বা বাধ্য হতেন স্নেহ করতে। কংগ্রেসের বর্তমান অন্তর্দণ্ড যত তাড়াতাড়ি জনসাধারণ জানতে পারে, তার ছিটেফোঁটাও মার্ক্সবাদী পার্টি সম্পর্কে জানা যায় না। মেদিনীপুরের বিখ্যাত কংগ্রেসী নেতা আজ কংগ্রেস থেকে বিতাড়িত। তাকে ঘিরে জোরদারেরা সংগঠিত হচ্ছে আগামী নির্বাচনে লড়বার জন্য। নতুন নামকরণে তিনি কংগ্রেসের গন্ধ ছাড়তে পারেননি। তার একমাত্র লক্ষ্য কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে প্রকৃত কংগ্রেসী দল প্রতিষ্ঠা করা। তার সঙ্গে বিরোধীদের সুবিধাবাদী অংশ হাত মেলাচ্ছে। তা সত্ত্বেও কোনো গোঁড়া পার্টি ক্যাডারার স্বপ্নেও ভাবতে পারে না আগামী নির্বাচনে কংগ্রেস পরাজিত হবে। তবু লড়ে যাওয়া, গণতন্ত্রে লড়ে যেতে হয়। একটা পার্টির অস্তিত্ব প্রমাণ করার সুবর্ণ সুযোগ হলো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা। পার্লামেন্ট হলো শুয়োরের খোয়ার। কথাটা মনে পড়তেই অনিমেষ হেসে ফেলল। সারা দেশ উৎসুক হয়ে আছে ওই খোয়ারে ঢুকে কাদা পাকে মুখ গুজে পড়ে থাকতে। এই পরিস্থিতিতে সুভাষরা কি ভাবছে?
কি করতে চাইছে ওরা? কখন ঘুমিয়ে পড়েছিল অনিমেষ তা জানে না। উঠে দেখল সুভাষ চেয়ারে বসে আছে। বাইরে এখনো তেমন রোদ ওঠেনি। সুভাষ হাসল। ঘুম হলো? অনিমেষ চট করে উঠে বসে দেখল সুভাষ যাওয়ার জন্য তৈরি। সে আচমকা জিজ্ঞাসা করল, আপনি এখন কি করছেন? কি করছি মানে? রাজনীতির কথা বলছি। রাজনীতি কথাটা আবর্জনার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। ওদের সারও হয় না। আপনি কি আমাকে স্পষ্ট কিছু বলতে চাইছেন না? তুমি কিন্তু এখনো আপনি ছাড়তে পারলে না। ঠিক আছে সুভাষদা, আমি একটা রাস্তা খুঁজতে চাই। এভাবে ভালো লাগছে না। পার্টির সঙ্গে কাজ করা আমার পোষাবে না। ভেবেছিলাম এখন পড়াশোনা করব। ওসব মাথায় রাখবো না, কিন্তু সুভাষ কিছুক্ষণ চিন্তা করলো। তারপর একটা সিগারেট ধরিয়ে বলল, তোমার যা অবস্থা তা আমাদের অনেকেরই। একসময় আমি ডেডিকেটেড ছিলাম। কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে আমি একমুখী ছিলাম। কিন্তু সংসদীয় গণতন্ত্রের দোহাই দিয়ে এই দেশের পার্টির কর্তারা এক ধরনের গজকচ্ছপ কমিউনিজম জন্ম দিচ্ছেন। তোমার সঙ্গে একদিন চায়ের দোকানে এ ব্যাপারে কথা বলছিলাম। হ্যাঁ, আমরা অন্যরকম চিন্তা করেছি। কাজ শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের স্বাধীনতা চীনের পথেই সম্ভব। আমরা সেটা অর্জন করতে চাই। এই মেরুদণ্ডহীন মানুষগুলো কিন্তু আমাদের হাতে স্বাধীনতা তুলে দেবে না। আমাদের আদায় করতে হবে। আমরা মনে করি বন্দুকের নলই হলো মানুষের প্রকৃত শক্তির উৎস। অনিমেষ, আমরা একটা আগুন জ্বালাতে চাই। যে আগুন আমাদের নকল চামড়ার খোলস পুড়ে ছাই হয়ে যাবে। একটা নতুন ভারতবর্ষ নিজের পায়ে দাঁড়াবে, শ্রেণীহীন সমাজ ব্যবস্থা নিয়ে। অনিমেষ জিজ্ঞাসা করল, এটা কি এখনই সম্ভব? সুভাষ বলল, এই সম্পর্কে মাও সেতুং দিয়ে একটা চমৎকার উপমা মনে পড়ছে। আমরা এক থালা ভাত কি একেবারে খেতে পারি? থালার ভাত তো ধীরে ধীরে গ্রাস করে খেতে হয়, তাই না? অনিমেষ ভেতরে ভেতরে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ছিল। সে উজ্জ্বল মুখে সুভাষের দিকে তাকিয়ে বলল, সুভাষদা, আমাকে একটু বিশদ করে বলুন। সুভাষ বলল, এখন আমার সময় নেই ভাই। ৮টার মধ্যে আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে। তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা কাগজ দিচ্ছি। পড়লেই মোটামুটি বুঝতে পারবে আমরা কি চাইছি। যদি কোথাও অস্পষ্টতা থাকে আলোচনা করতে পারো। সুভাষ ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে তার থেকে একটা লিফলেট জাতীয় জিনিস তুলে অনিমেষের হাতে দিল। অনিমেষ সেটার উপর চোখ রাখতেই সুভাষ উঠে দাঁড়ালো। বিমানদের সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন করেছো? মাথা নাড়ল অনিমেষ। না, মানে মৌখিকভাবে কিছু হয়নি। সুভাষ বলল, আমি জানতাম তোমাকে সরে আসতেই হবে। সিদ্ধান্ত নেওয়ার পর আশা করব তুমি সম্পর্ক রাখবে না। তাতে ভুল বোঝাবুঝি বাড়ে। আর একটা কথা, এখন থেকে যা করবে সাবধানে করবে। এই কাগজটা প্রকাশ্যে রাখার দরকার নেই। অনিমেষ বলল, আপনি কি আজ সন্ধ্যাবেলায় আসছেন? মানে এখানে থাকবেন? সুভাষ বলল, না ভাই, আমাকে আজই বর্ধমান যেতে হবে। অনিমেষ একটু ভাবল, তাহলে আপনার সঙ্গে আবার কবে দেখা হচ্ছে? দরজায় দাঁড়িয়ে সুভাষ বলল, তুমি নিজের মন পরিষ্কার করো, আমি সময় হলে যোগাযোগ করব। ঝড়ের মতন নেমে গেল সুভাষ। অনিমেষ চুপচাপ বসে থাকলো বেশ কিছুক্ষণ। তারপর উঠে দরজাটা বন্ধ করে দিয়ে সে আবার বিছানায় শরীর এলিয়ে দিল। লিফলেটটা কয়েকটা পাতার। ভারতবর্ষের বর্তমান কমিউনিস্ট পার্টিগুলো বৈপ্লবিক পরিবর্তনের অতীত প্রতিশ্রুতিগুলো বিস্মৃত হয়ে ঔপনিবেশিক সংসদীয় কাঠামোয় নিজের মানানসই করে নিয়ে রাজ্য সরকার পাওয়ার জন্য বেশি মন দিয়েছেন। এর প্রতিক্রিয়া হয়েছে তরুণ কমিউনিস্টদের মধ্যে। আমরা ভারতবর্ষের অতীত বিপ্লবী পর্বের তেভাগা সংগ্রাম এবং তেলেঙ্গানার সশস্ত্র আন্দোলন উৎস থেকে প্রেরণা নিয়ে নতুনভাবে বিপ্লব পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ। যেহেতু তৃতীয় বিশ্বে জনগণের মধ্যে সবচেয়ে শোষিত ও পীড়িত অংশ কৃষক সমাজ, এবং যেহেতু এ অঞ্চলে অতীতে সমাজ পরিবর্তনের আন্দোলনে এই কৃষক সাধারণেরই ছিল সর্বাধিক অগ্রণী ভূমিকা, তাই আমাদের এই নতুন বিপ্লবে এই অবহেলিত শ্রেণীর পাশে দাঁড়াবো আমরা। তৃতীয় বিশ্বে বিপ্লবের কেন্দ্রস্থল গ্রাম। এই তত্ত্বকে আরও এক ধাপ এগিয়ে লিনভিও সিদ্ধান্তে এগিয়েছিলেন ইউরোপ ও আমেরিকা শহরের মতো। আর আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকা এই পৃথিবীর গ্রামাঞ্চল। গ্রাম দিয়ে শহর ঘেরার তত্ত্ব প্রয়োগ করে তিনি গণমুক্তির সংগ্রামকে জোরদার করতে যে আহ্বান জানিয়েছেন, আমরা সর্বান্তকরণে তা সমর্থন করি।
আমাদের দেশের ইতিহাস হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও সামন্তবাদী শোষণের বিরুদ্ধে ভারতবর্ষের বীর কৃষক শ্রেণীর বিরামহীন সংগ্রামের ইতিহাস। ভারতবর্ষের মোট জনসংখ্যার শতকরা ৭৫ ভাগই হলেন কৃষক এবং এরাই সবচেয়ে বেশি শোষিত। তাই সশস্ত্র কৃষক গেরিলা দল সংগঠিত করে গ্রামে গ্রামে অঞ্চলভিত্তিক ক্ষমতা দখল করতে হবে। গত ২ শতকে কৃষক আন্দোলনের অনুপ্রেরণা আমরা কাজে লাগাবো। সাঁওতাল বিদ্রোহের নেতা বিধু কানু এই কৃষক বিদ্রোহের পূর্বসূরি। সংগঠন পর্যায়ে সম্পূর্ণ হলে কৃষক গেরিলার দল সশস্ত্র সংগ্রামের ছোট ছোট ঘাঁটিগুলোকে বিস্তৃত করে জনযুদ্ধের প্রচণ্ড ঢেউ সৃষ্টি করতে পারবেন। গড়ে তুলবেন গণফৌজ, যে গণফৌজ দ্বারা গ্রামাঞ্চলে ৪ পাহাড়ের প্রতিক্রিয়াশীল শাসককে উচ্ছেদ করবে। শহরগুলোকে ঘিরে ফেলে দখল করে নেওয়া হবে এবং সমগ্র দেশে গণতান্ত্রিক একনায়ত্ত কায়েম করে দৃঢ়তার সঙ্গে তাকে সর্বহারার একনায়ত্ত ও সমাজতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। শহরের মধ্যবিত্ত শ্রেণী চিরকালই সুবিধাবাদী। পৃথিবীর সব দেশেই সেটা দেখা যায়। শহরের এই শ্রেণীর কর্মীদের শ্রেণীচ্যুত হয়ে ভূমিহীন ও গরিব কৃষকের পাশে গিয়ে লড়াই করতে আহ্বান জানানো হচ্ছে। অনিমেষ বাকি লিফলেটটা শেষ করল। একবার নয়, বেশ কয়েকবার সে খুঁটিয়ে খুঁটিয়ে আগাগোড়া পড়ে নিল। পড়তে পড়তেও শরীরের শিরায় শিরায় যেন নতুন পায়ের শব্দ পাচ্ছিল। একটা নতুন ভারতবর্ষ সৃষ্টি করার পরিকল্পনা শুরু হয়ে গেছে। এতদিন যে বিক্ষিপ্ত মানসিকতায় একই ঘোলা জলে সে পাক খাচ্ছিল, তা থেকে ছিটকে বেরিয়ে এলো সে। তার অজ্ঞাতে আরও কিছু মানুষ যে একই রকম চিন্তা ভাবনা করছে এবং পরিষ্কার একটা পথের সন্ধান করে নিচ্ছে, তা সে এতদিন জানতই না। এই ক্লিপ সমাজ ব্যবস্থা এবং মেরুদণ্ডহীন লোভী রাষ্ট্র ব্যবস্থাকে চুরমার করে দেওয়ার জন্য একটা সংগঠিত শক্তি দরকার। গ্রামের কৃষকদের সংগঠিত করেই সেটা সম্ভব। এই স্বার্থপর মানুষগুলো যারা বিভিন্ন পার্টির চূড়ায় কায়েম হয়ে আছেন দিনের পর দিন, তাদের ছুঁড়ে ফেলে না দিতে পারলে এই দেশে কখনোই মানুষের স্বাধীনতা আসবে না। ১৯৪৭ আমাদের মুক্তির বছর নয়। সুভাষ তারা যে পথে যাচ্ছেন মনে হচ্ছে সেটাই আসল মুক্তির পথ। কিন্তু পেতে হলে অবশ্যই দিতে হয়। অধিকার কেউ হাতে তুলে দেয় না। বিদেশি রাষ্ট্র যখন মাথার উপর জুতো চাপিয়ে দেয়, তখন তার বিরুদ্ধে লড়াই করে মুক্তি পাওয়া অনেক সহজ। প্রতিপক্ষকে চিহ্নিত করতে একটুও অসুবিধা হয় না। কিন্তু এ লড়াই নিজেদের সঙ্গে নিজেদেরই লড়াই। শোষকের বিরুদ্ধে শোষিতের সংগ্রাম। অনিমেষের হঠাৎ মনে হলো, প্রাক বিপ্লব চীনের সঙ্গে ভারতবর্ষের বর্তমান শাসন ব্যবস্থার হুবহু মিল আছে। লিফলেটে মাও সেতুংয়ের মার্চের কথা বলা আছে। অনিমেষ আগেও এই সংগ্রামী যাত্রার কাহিনী পড়েছে। কুওমিন্তাংয়ের নেতারা যখন ধারণা করেছেন চীনের মাটি থেকে কমিউনিস্টরা মুছে যাচ্ছে, তখন ১৯৩৪ সালের ১৬ই অক্টোবর ৯০,০০০ লোকের মুক্তিফৌজ রাতের অন্ধকারে শুরু করেছিল সেই মহাযাত্রা। ১৫ বছর বাদে ১৯৪৯-এ যা চীনকে মুক্ত করে নতুন ইতিহাস সৃষ্টি করল। ৯০,০০০ কৃষক শ্রমিককেই সংগঠিত করেছিলেন মাও সেতুং। মার্চ হতো রাতের বেলায়। মুক্তিবাহিনী দুভাগে ভাগ হয়ে দক্ষিণ ও পশ্চিম দিকে চলতে শুরু করলো। যাত্রার চতুর্থ দিনে তারা আচমকা আক্রমণ করে চিয়াং কাইশেকের বাহিনীকে হাঁটিয়ে দিয়ে পথ পরিষ্কার করে নিল। মুক্তিফৌজের প্রধান বাহিনীর সঙ্গে ছিল যুবক, বৃদ্ধ, নারী, শিশুরা। ছিল খচ্চরের পিঠে চাপানো কারখানার মেশিন, অস্ত্রশস্ত্র, সাংসারিক জিনিস। প্রচুর ক্ষতি স্বীকার করতে হয়েছে মুক্তিবাহিনীকে। ধীর গতি হওয়ায় চিয়াং কাইশেক বারংবার আঘাত হেনে চলেছেন ওদের উপর। দুদিক থেকে মিছিলকে তার সৈন্যরা আক্রমণ করেছে, আর মাথার উপরে মার্কিন সাহায্যপ্রাপ্ত বিমান থেকে বোমা বর্ষণ চলছে। কিন্তু কিছুতেই দমল না মুক্তিবাহিনী। মানুষ যখন উদ্বুদ্ধ হয় দেশপ্রেমে, তখন কোথাও কোনো প্রতিরোধ তার সামনে মাথা তুলতে পারে না। দেশের এপিঠ থেকে ওপিঠ মিছিলটা এগোচ্ছে। কোনো বক্তৃতা দিয়ে মানুষকে বোঝানো বা শিক্ষিত করার চেয়ে জনসাধারণকে একত্রিত করার, উদ্বুদ্ধ করার এমন কার্যকরী উপায় কেউ ভাবতে পারেনি। এই মিছিল আমাদের মুক্তির, এই বোধ মানুষকে উৎসাহিত করেছিল। নইলে তাতু নদীর উপর সেদিন অমন ঘটনা ঘটতে পারত না। নদীর উপর মাত্র একটাই সেতু এবং সেটা কাঠের। গণফৌজকে ওই নদী পেরিয়ে যেতে হবে। মিছিল যখন নদীর কাছাকাছি এসে পড়ল, তখন চিয়াং কাইশেকের সৈন্যরা মেশিনগান সাজিয়ে বসে গেছে নদীর অন্য পাড়ে। এদিকে চিয়াংয়ের অপর বাহিনী
ইঁদুর কলে মিছিলকে ঠেসে ধরবার জন্য পিছন থেকে ধাওয়া করে এলো। সেচুয়ানের পার্বত্য অঞ্চলে এই ভীষণ নদীটির উপর পুরনো আমলের ভাঙাচোরা কাঠের ঝুলন পুল পার হতে হবে গণফৌজকে। অপর পারে যে মেশিনগুলো প্রস্তুত সে খবরও এসেছে। প্রথম দল এগিয়ে চলল দৃঢ় পদক্ষেপে। সেতুর মাঝামাঝি আসতেই শুরু হয়ে গেল গুলিবর্ষণ। চোখের নিমেষে মানুষগুলো নিশ্চিহ্ন হয়ে গেল। লাল হলো তাতু নদীর জল। পরের দল বন্দুক ছুটতে ছুটতে এগোলো সেই ছোট্ট সেতুর উপর দিয়ে, কিন্তু মেশিন গান তাদের আলতো করে তুলে নিল এবারেও। এবার গণফৌজ আরও মরিয়া হয়ে উঠল। মৃত্যু যেখানে অসম্ভাবী, সেখানে মৃত্যুকে ব্যবহার করা যাক জীবনকে অর্জন করতে। এবার কোনো ছোট দল নয়, গণফৌজ নেমে পড়ল সার দিয়ে। মেশিন গানের আঘাতে মানুষ মরছে, কিন্তু তার জায়গা নিয়ে পরের জন সেতুর উপর আরও একটু এগিয়ে আসছে। তার মৃতদেহ যেখানে পড়ছে তা থেকে পরবর্তী মুক্তি সেনা আরও কয়েক পা মিছিলকে এগিয়ে দিচ্ছে। এবার চিয়াংয়ের বাহিনী নতুন অস্ত্র প্রয়োগ করলো। ফ্লেম থ্রোয়ার ছুঁড়ে ওরা ঝুলন পুলের কাঠে আগুন ধরিয়ে দিল। দাও দাও করে জ্বলছে সেতু। মাঝপথেই পুড়ে নদীতে পড়ে গেল প্রথম সারির মানুষগুলো। কিন্তু পিছু হটল না চীনের মুক্তি ফৌজ। সেই লকলকে আগুনের সামনে দাঁড়িয়ে তারা এক অমানুষিক কাণ্ড করল। জ্বলন্ত পুলের ওপর দিয়ে অবিশ্রান্ত গুলিবর্ষণে টুপটাপ নদীর বুকে ঝরে যেতে যেতে প্রথম দলটা সেতু পার হলো। চোখের সামনে ঝাঁকে ঝাঁকে জ্বলন্ত শরীর ছুটে আসতে দেখে চিয়াংয়ের সৈন্যরা হতভম্ব। কতখানি আবেগ মানুষের বুকে পাহাড় হলে এইভাবে আত্মাহুতি দেওয়া যায় তার সন্ধান ওরা জানত না। এই অমানবিক ঘটনা দেখে চিয়াং বাহিনীর সৈন্যরা ভয় পেল। তারা মেশিনগান ছেড়ে পালাতে লাগলো এবার। দগ্ধ যারা তারা লুটিয়ে পড়ল মাটিতে। কিন্তু অর্ধদগ্ধ শ্রান্ত মুক্তি সেনারা এবার এই পরিত্যক্ত মেশিনগানগুলোর দখল নিল। এপাশে আর কোনো বাধা নেই। অবশিষ্ট বাহিনীকে চিয়াংয়েরই মেশিনগানের গুলিতে ছাতির আড়ালে নিরাপদে রেখে ওরা নদী পার করিয়ে নিয়ে এলো। পথে বাধা ছিল অনেক। হিংস্র চীন বিরোধী পার্বত্য উপজাতিদের গুপ্ত আক্রমণের ভয়, সুবিশাল চোরা গহ্বর সংকুল তৃণভূমি অতিক্রম করার সমস্যা। মুক্তিফৌজ ওই পথ পেরিয়ে এলো মাও সেতুংয়ের নেতৃত্বে। 16,000 ফুট উঁচু পাহাড়ের বরফ ডিঙিয়ে 2,000 মাইলের সেই ভয়ঙ্কর তৃণভূমি মারিয়ে হিংস্র উপজাতিদের সঙ্গে বন্ধুত্ব করে 1935 সালের 20 অক্টোবর পৌঁছল পাওয়ানে। সৃষ্টি হলো মুক্ত অঞ্চল। কনসি প্রদেশের ইয়েনান হলো 47 সাল পর্যন্ত মুক্তি বাহিনীর রাজধানী। 90,000 মানুষ নিয়ে শুরু করা যাত্রা তখন 30,000-এ এসে ঠেকেছে, কিন্তু সাফল্য কয়ায়ত্ত। তারপর সেই মুক্ত অঞ্চল ক্রমশ বিস্তৃত হতে লাগলো, কিন্তু সেখানেও সমস্যা জমেছিল অনেক। চিয়াং কাই-শেকের শিক্ষিত সৈন্যরা মুক্ত এলাকা দখল করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা আক্রমণ করেছে মুক্ত সেনাদের। পার্টির নেতৃত্বে আর যারা ছিলেন তারা পিছু হটতে চাইলেন না। ভাবাবেগে বললেন, এত কষ্টে তৈরি করা এই মুক্ত অঞ্চলের 1 ইঞ্চি জমি বা আমরা ছাড়ব কেন? ঘরদুয়োর জিনিসপত্র শত্রুকে দিয়ে পালিয়ে যাব? সব এলাকাতে প্রতিরোধ করতে হবে। মাও সেতুংকে তারা বললেন, জঙ্গলে পাহাড়ে মার্ক্সবাদ বিকাশ লাভ করে না। মাও সেতুং এই মতকে মানলেন না। শত্রুপক্ষ যখন অনেক আধুনিক অস্ত্রের শক্তিশালী, তখন মুখোমুখি লড়াই করা ঠিক নয়। বিনা বাধায় শত্রুকে মুক্তাঞ্চলে ঢুকতে দাও। তারপর আমাদের এলাকার মাঝামাঝি এসে যখন ওরা এই বিরাট বাহিনী ছাউনি গেড়ে বসবে, তখন হঠাৎ আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করব। সেই ছত্রভঙ্গ সেনাবাহিনীকে তারপর আলাদা আলাদা আক্রমণ করে নিশ্চিহ্ন করতে হবে। ফল পাওয়া গেল হাতে হাতে। গেরিলা যুদ্ধের এই কৌশল বিপ্লবকে আরও এক ধাপ এগিয়ে দিল। মার্ক্সবাদের প্রধান কর্মক্ষেত্র ইউরোপ থেকে এত দূরে এশিয়া দেশের পাহাড়ের জঙ্গলে মার্ক্সবাদ লেনিনবাদের নির্দিষ্ট প্রয়োগে মাও সেতুং একটি জাতির জন্মান্তর সৃষ্টি করলেন। লিফলেটের শেষ কথা, এই সংগ্রাম আমাদের একমাত্র পথ নির্দেশিকা হোক। অনিমেষ এখন চোখ বন্ধ করলে সেই জ্বলন্ত ঝুলন পুলের উপর ছুটে যাওয়া অগ্নিপুরুষদের দেখতে পাচ্ছিল। এই পথ একমাত্র পথ। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।